হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 12। এটা চিনচুরা বালিকা বাণী মন্দিরের একটা সেট। আজকে আমি এটা পুরোটা করাবো রাইটিং সহ। তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমি ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 12টা করাবো। এটা চিনসুরা বালিকা বাণী মন্দিরের একটা সেট। প্রথমে সিন পোর্শনে কি আছে দেখো, গান্ধীজির ফিউনারাল, মানে বুঝতেই পারছো নিশ্চয়ই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। তো টেক্সট তো আমি আর পড়াচ্ছি না, কারণ টেক্সটের ভিডিও আগেই দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, একটু দেখে নিও। প্রথমে আমি তাহলে সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথমে দেখো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াকিং উইথ বাপু ওয়াজ, বাপুর সাথে হাঁটা ন্যারেটারের মতে কি? কোয়াইট বোরিং, এ ইউজুয়াল অ্যাফেয়ার, নট এ কমন প্লেস অ্যাফেয়ার, নাকি মিনিংলেস? এটা হয়ে যাবে নট এ কমন প্লেস অ্যাফেয়ার, অপশান 3। Next, people lined the route of the funeral procession hours in advance, minutes in advance, days in advance, না the previous day। কবে থেকে লাইন দিয়েছিল? আওয়ার্স ইন অ্যাডভান্স, অনেক ঘন্টা আগে থেকে। তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, স্টেটমেন্ট লেখা আছে, প্রেজেন্টটা লিখতে হবে। প্রথমে রয়েছে, পদ্মাসি ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। পদ্মাসি তাহলে ডিক্লেয়ার করলেন যে তারা গান্ধীজির ফিউনারাল প্রসেশনে, সেই প্রসেশনের সাথে হাঁটবেন। তার কারণটা কি ছিল? কারণ হচ্ছে এটা শেষবার বাপুর সাথে তারা হাঁটবে, তাহলে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উইল ওয়াক উইথ বাপু। নেক্সট, পিপল ট্রাইড টু টাচ গান্ধীজির ফিট, মানুষজন গান্ধীজির পা ছুঁতে চাইছিল। কারণ? বিকজ গান্ধীজি ওয়াজ ডেড, গান্ধীজির মৃত্যু হয়েছিল। এরপর একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অথর অ্যাজ সি ওয়াজ ওয়াকিং ফর দ্য লাস্ট টাইম উইথ বাপু? যখন শেষবার বাপুর সাথে হাঁটছে তখন অথরের আন্ডারস্ট্যান্ডিং কি হয়েছিল, কি বুঝতে পেরেছিল অথর? দেখো, উত্তর হয়ে যাবে, দ্য অথর অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং উইথ বাপু ফর দ্য লাস্ট টাইম ইনিশিয়ালি থট দ্যাট সি ওয়াজ দ্য অনলি ওয়ান হু ফেল্ট দ্য অ্যাবসেন্স অফ বাপু, বাট লেটার সি রিয়েলাইজ দ্যাট সি ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপল। তাহলে প্রথমে যখন হাঁটছিল শেষবারের মতো, তখন মনে হয়েছিল হয়তো সেই একমাত্র গান্ধীজির যে অ্যাবসেন্সটা অনুভব করছেন, তিনি একমাত্র অনুভব করছেন, কিন্তু পরে বুঝতে পারলেন তিনি অনেকই দুঃখিত মানুষের ভিড়ের মধ্যেই রয়েছেন। সবাই কিন্তু গান্ধীজিকে হারিয়ে খুবই দুঃখ পেয়েছেন। এবার পোয়েম পোর্শনে আমরা চলে আসবো। ফেবল কবিতার অংশটা তুলে দেওয়া হয়েছে এখানে। প্রথমে রয়েছে দেখো, আনলাইক এ মাউন্টেন স্কুইরেল ক্যান ক্র্যাক এ ক্র্যাক এ লক, জক, স্টোন আর নাট। কি ভাঙতে পারে? মাউন্টেন পারে না, স্কুইরেল পারে, নাট। তাহলে অপশন 4, নাট। দ্য স্কুইরেল ইজ মোর ড্যাশ দ্যান দ্য মাউন্টেন, মাউন্টেন থেকে স্কুইরেল কি বেশি? কি লেজি, ক্লেভার, এনার্জেটিক না ফুলিশ? এনার্জেটিক। তাহলে অপশন 3। এরপরে দেখো, দ্য স্কুইরেল ক্যান নট ড্যাশ, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, তার মাথায় করে স্কুইডেল ফরেস্টকে বা জঙ্গলকে বয়ে নিয়ে যেতে, পিঠে করে জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারে না। এরপরে দেখো, দ্য স্কুইডেল ডাজ নট ডিনাই দ্যাট, স্কুইডেল এটা অস্বীকার করে না যে দ্য মাউন্টেন মেক এ ভেরি প্রিটি স্কুইডেল ট্র্যাক, মাউন্টেন একটা খুব সুন্দর স্কুইডেল ট্র্যাক তৈরি করে দেয়, এটা কিন্তু স্কুইডেল অস্বীকার করে না। এরপরে দেখো, আনসিন রয়েছে। প্রথমে দেখো পড়ে মানেটা বলি, তারপরে প্রশ্ন করব। Srinagar, February 03. Rescuers on Wednesday began searching for 20 soldiers feared buried in an avalanche in India's remote Himalayas near the India-Pakistan border. তাহলে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের কাছে কাছে ইন্ডিয়ার যে সুদূরবর্তী হিমালয়ে কাছে একটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, সেখানে রেস্কিউজাররা মানে উদ্ধারকারী দল বুধবার দিন কি করছে, 20 জন সৈন্যকে খুঁজছে, যাদেরকে আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো তুষারপাতের নিচে চাপা পড়ে গেছে। The soldiers were hit as they patrolled a glacier at the altitude of 5,800 meters, 19,000 feet. কর্নেল এস ডি গোস্বামী সে, তাহলে কর্নেল এস ডি গোস্বামী বলেছেন কি না, এই যে সৈন্যরা যারা গ্লেসিয়ারের যে হিমবাহ পাহারা দিচ্ছিল, যেটা হচ্ছে 5,800 মিটার উঁচু, আর ফিট হিসাবে বলতে পারি 19,000 ফিট উঁচুতে যাওয়া পাহাড় ছিল, সেই সময় তাদের ওপর এই তুষারপাত আঘাত হানে। Indian troops patrol the Siachen Glacier, the world's highest battlefield in the Kashmir region, which is disputed between India and Pakistan. ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে জায়গাটা নিয়ে বিতর্ক চলছে, যেটা হচ্ছে কাশ্মীরের রাজ্যে অবস্থিত, সেটা কি না সিয়াচেন হিমবাহ, সেখানে কিন্তু ইন্ডিয়ার যে সৈন্যরা তারা পাহারা দেয়। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র।
Avalanches and landslides are common in the area during the winter, and temperature can drop as low as -60 degrees Celsius 140 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তুষারপাত এবং ধস এই যে এলাকার একটা কমন ব্যাপার, এখানে প্রায়ই এটা হয়ে থাকে শীতকালে। আর টেম্পারেচার তো মাঝে মধ্যে শীতকালে -60 ডিগ্রি হয়ে যায়, যেটা হচ্ছে ফারেনহাইট বলতে গেলে 140 ডিগ্রিতে চলে আসে। In জানুয়ারি মাসে 4 soldiers were killed by an avalanche. তুষারপাতে 4জন সৈন্য মারা যায়। While last year another 4 died when their vehicle was buried under an avalanche near Leh, the main city of high altitude region known as Ladakh. তাহলে এখানে কি হয় না, আগের বছরও 4জন সৈন্য মারা যায় যখন তাদের গাড়িটা ওই তুষারপাতের নিচে পৌঁতে গেছিল, তুষারের নিচে চলে গেছিল। আর কি হয়েছিল না, কোথায় হয়েছিল? লেতে, যেটা হচ্ছে মেন সিটি অফ হাই, এই যে উঁচু যে জায়গাটা সেখানকার মেন সিটি লে, যেটা লাদাখ নামেও পরিচিত। An estimated 8,000 troops have died on the glacier since 1984. 1984 সাল থেকে এখানে 8,000 সৈন্য এভাবেই তুষারপাতের জন্য মারা গেছে। অলমোস্ট অল অফ দেম ফ্রম, কিসের জন্য মারা গেছে না, এই হিমবাহে পাহাড়েতে গিয়ে মারা গেছে। কিসের জন্য? ফ্রম অ্যাভালান্স, তারপরে ল্যান্ডস্লাইডস, ফ্রস্ট বাইট, অ্যাট অল্টিটিউড সিকনেস অ্যান্ড হার্ট ফেলিওর রাদার দ্যান কম্ব্যাট। আর যুদ্ধের থেকেও বেশি কী জন্য মারা গেছে? তুষারপাত, তারপরে ধস এবং হচ্ছে বরফের প্রচণ্ড ঠান্ডায়, উচ্চতাজনিত যে অসুস্থতা সেই কারণে, কিংবা হার্ট ফেলিওরে। তাহলে এভাবেই প্রায় 8,000 সৈন্য 1984 সাল থেকে এখানে এভাবে মারা গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই টেক্সটটা। চলো এবার প্রশ্নগুলো করে নিই। দেখো প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। দ্য রেস্কিউজার্স সার্চড ফর, কতজন সোলজারের জন্য খোঁজ করছিল উদ্ধারকারীর দল? A soldier, 10 soldier, 4 soldier না 20 soldiers? 20 জন সৈন্য। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ইন্ডিয়ান ট্রুপস প্যাট্রোল অ্যান্ড অ্যাভালাঞ্চ নিয়ার লে দ্য সিয়াচেন গ্লাসিয়ার, কাজিরাঙ্গা না কেটু? কোথায় ইন্ডিয়ান ট্রুপস পাহারা দেয়? সিয়াচেন গ্লাসিয়ারে। তাহলে অপশন বি, দ্য সিয়াচেন গ্লাসিয়ার। 140 ডিগ্রি ফারেনহাইট ইকুয়ালস টু 140 ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেলসিয়াস? -60 ডিগ্রি সেলসিয়াস, 140 সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হয়ে যাবে -60 ডিগ্রি সেলসিয়াস। Soldiers were hit by a glacier in the world's highest peak, world's highest volcano, world's highest plateau, world's highest battlefield. এটা হবে অপশন ডি, world's highest battlefield. এরপর দেখো ট্রু ফলস, আর তার সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটলফিল্ড টোটালি বিলং টু ইন্ডিয়া, পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র পুরোটাই ভারতবর্ষের অংশ। এটা হবে ফলস, পুরোটা ভারতবর্ষের নয়, পাকিস্তানের অংশ আছে। তাহলে এর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই যে এই লাইনটা, দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটলফিল্ড ইন দ্য কাশ্মীর রিজিয়ন উইচ ইজ ডিসপিউটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। বুঝতে পেরেছ? এরপরে দেখো 2 নম্বরে রয়েছে অ্যাভালাঞ্চেস অ্যান্ড ল্যান্ডস্লাইডস হার্ডলি হ্যাপেন ইন দ্য সিয়াচেন এরিয়া ডিউরিং দ্য উইন্টার। প্রায় হয়ই না বলছে সিয়াচেন এরিয়াতে উইন্টারে স্লাইড আর তুষারপাত। এটাও হয়ে যাবে ফলস, কারণ এটা একটা কমন ঘটনা, সবসময় হয়। এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা এই লাইনটা লিখব, অ্যাভালাঞ্চ, এই যে অ্যাভালাঞ্চ অ্যান্ড ল্যান্ডস্লাইডস আর কমন ইন দ্য এরিয়া ডিউরিং দ্য উইন্টার। নেক্সট 3 নম্বরে আছে নিয়ারলি 800 ট্রুপস হ্যাভ বিকাম ভিকটিমস অফ ওয়ার, যুদ্ধক্ষেত্রে 8,000 সৈন্য মারা গেছে। এটা হবে ফলস, আর এটার সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই যে এই লাইনটা, অ্যান এস্টিমেটেড 8,000 ট্রুপস হ্যাভ ডাইড অন দ্য গ্লাসিয়ার সিন্স 1989, অলমোস্ট অল অফ দেম ফ্রম অ্যাভালাঞ্চ, ল্যান্ডস্লাইডস, ফ্রস্ট বাইট, অল্টিটিউড সিকনেস অ্যান্ড হার্ট ফেলিওর রাদার দ্যান দ্য কমব্যাট। 4 নম্বরে রয়েছে দ্য মেন সিটি অফ লাদাখ ইজ পপুলারলি কল্ড সিমলা, লাদাখের মেন সিটির নাম হচ্ছে সিমলা। এটা হয়ে যাবে ফলস, আর এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই যে এই লাইনটা, অ্যান অ্যাভালাঞ্চ নিয়ার লে দ্য মেন সিটি অফ দ্য হাই অল্টিটিউড রিজিয়ন নোন অ্যাজ লাদাখ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর একটা প্রশ্ন আছে, দেখো হোয়াট আর দ্য মেইন কজেস অফ ডেথ অফ দ্য সোলজার্স অন দ্য সিয়াচেন গ্লাসিয়ার, সিয়াচেন হিমবাহে সৈন্যদের মৃত্যুর প্রধান কারণ কী ছিল? The main causes of death of the soldiers on the Siachen Glacier are avalanche, landslides, frostbite, altitude sickness or heart failure. তাহলে কী কারণে মৃত্যু হয়েছিল সিয়াচেন গ্লাসিয়ারে? তুষারপাত, ল্যান্ডস্লাইড, আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডার ফলে, কিংবা উচ্চতাজনিত যে অসুস্থতা সেই কারণে, অথবা হার্ট ফেলিওরে। এরপরে দেখো গ্রামার। কোহলি ড্যাশ
এ সেঞ্চুরি, তাহলে কি আছে স্কোর্ড, হ্যাড স্কোর্ড না ওয়াজ স্কোর্ড, এটা হয়ে যাবে স্কোর্ড। কোহলি স্কোর্ড এ সেঞ্চুরি অ্যান্ড ইন্ডিয়া ড্যাশ দ্য ম্যাচ, ইন্ডিয়া উইন ওন না হ্যাজ ওন, এটা হয়ে যাবে ইন্ডিয়া ওন দ্য ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া ইয়েস্টারডে। এ সেঞ্চুরি ওয়াজ ব্যাডলি ড্যাশ ফর দ্য ভিক্টরি, নিড, এটা হয়ে যাবে নিডেড। তাহলে প্রথমে স্কোর্ড, তারপরে ওন, আর তারপরে নিডেড। এরপরে দেখো কি আছে, প্রমিসেস শুড বি কিপড, এটার ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তরটা হয়ে যাবে ইউ শুড কিপ প্রমিসেস। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য গার্ল হোয়াট আর ইউ ডুইং, এটা কে বলেছে, ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে। উত্তর হবে দ্য টিচার আস্কড দ্য গার্ল হোয়াট সি ওয়াজ ডুইং। এরপর ঋতু স এ স্নেক, সি সাউটেড ইন ফিয়ার, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং কম্পোজিশন উইথ জিরান, কম্পোজিশন উইথ জিরান দিয়ে সেন্টেন্সটাকে জয়েন করতে হবে। উত্তরটা এভাবে লিখব, অন সিইং দ্য স্নেক, কমা ঋতু সাউটেড ইন ফিয়ার। এরপর দেখো এই যে ওয়ার্ডের যা মানে, সেই একই মানে আমাদেরকে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে আছে অ্যাবসলিউট হাইট অফ এ লোকেশন, এটা হয়ে যাবে হাইয়েস্ট, আর তারপরে ফিলিং ইলটা হবে সিকনেস। এরপর দেখো একটা রাইটিং রয়েছে, বায়োগ্রাফি রাইটিং, রাইট এ বায়োগ্রাফি অফ ডক্টর এপিজে আব্দুল কালাম বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। তাহলে এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি লিখতে হবে, এই হিন্টগুলো ফলো করে কী কী হিন্ট আছে একবার দেখে নিই। বোর্ন অন October 15, 1931 ইন রামেশ্বরম, তামিলনাড়ু, হায়ার এডুকেশন ফ্রম সেন্ট জোসেফ কলেজ, ডিগ্রি ফ্রম মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, জয়েন্ট ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাজ এ সিনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন 1958, প্রজেক্ট ডিরেক্টর অফ SL8, senior scientific advisor to India's Defence Ministry in 1992. A key figure in May 1998 Pokhran tests. The President of India in 2002 died at the age of 83 on July 27, 2015. তাহলে আমাদেরকে এই পয়েন্টগুলো ফলো করে বায়োগ্রাফিটা লিখতে হবে। দেখো, এপিজে আব্দুল কালাম। APJ Abdul Kalam, known as the Missile Man of India, was born on 15th October 1931 in the island town of Rameswaram, Tamil Nadu. তাহলে তামিলনাড়ুর আইল্যান্ড টাউন রামেশ্বরমে 15ই অক্টোবর 1931 সালে আব্দুল কালাম, যিনি মিসাইল ম্যান নামে পরিচিত, ভারতের মিসাইল ম্যান, তিনি জন্মগ্রহণ করেন। He completed his degree in aeronautical engineering from Madras Institute of Technology. Madras Institute of Technology থেকে aeronautical engineering এ তিনি ডিগ্রি করেন। He was very successful in every step of his life. জীবনের প্রত্যেকটা অধ্যায়ে তিনি খুবই সাকসেসফুল। Dr. Kalam started his career as a scientist from the aeronautical development establishment of DRDO and worked under the eminent scientist Vikram Sarabhai. কালাম কোথা থেকে তার কেরিয়ার শুরু করেন? একজন সায়েন্টিস্ট হিসাবে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের বা ডিআরডিওর, যেখানে তিনি এমিনেন্ট সায়েন্টিস্ট বিক্রম সারাভাইয়ের সাথে কাজ করেছেন। He started his contribution as a scientist in 1969 when he was the project director of India's first satellite launch vehicle SLV-3 এটার জন্য was used to launch the satellite Rohini in 1980 and is considered সরি তোমরা লেখাটা দেখতে পাওনি, তো অ্যান্ড ইজ কনসিডার্ড দ্য ডেভেলপার অফ দ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তাহলে তিনি কী কাজ করেছেন সায়েন্টিস্ট হিসাবে? 1969 সালে প্রজেক্ট ডিরেক্টর ছিলেন ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ করার সময়, যে স্যাটেলাইট 1980 সালে রোহিণী তে স্যাটেলাইটটা লঞ্চ হয়েছিল, সেটার ক্ষেত্রেও তিনি ডেভেলপার ছিলেন পোলার স্যাটেলাইট ভেহিকেল লঞ্চ। এটা আর হচ্ছে ডক্টর কালাম ওয়াজ দ্য চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার টু দ্য ইন্ডিয়াস ডিফেন্স মিনিস্ট্রি ইন 1992। ইন্ডিয়াস ডিফেন্স মিনিস্ট্রিতে চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার ছিলেন 1992 সালে। হি ওয়াজ এ কি ফিগার ইন মে 1998 পোখরান টেস্ট। 1998 যে পোখরান টেস্ট হয়েছিল সেখানে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ইন 2002 ডক্টর কালাম ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 2002 সালে ডক্টর কালাম ভারতের 11তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। This great man died at the age of 83 on July 27, 2015. 2015 সালের 27 জুলাই এই মহান ব্যক্তি পরলোক গমন করেন। তাহলে বুঝতে পারলে তোমরা কীভাবে বায়োগ্রাফিটা লিখবে এপিজে আব্দুল কালাম সম্পর্কে। এর আগেও আমি অনেকগুলো বায়োগ্রাফি করিয়েছি, তো এটাও আর একটা তোমরা এভাবে লিখতে পারো। আর
এর সাথে সাথে আমি মডেল কোশ্চেন পেপার 12টা শেষ করলাম। এরপর আমি পরের মডেল কোশ্চেন পেপারটা করাবো। যেভাবে প্রত্যেকটা করাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।